একজন বাবা একটা গুহার ভেতরে ধ্যান করছিল। রাতের সময় হওয়ার কারণে তার যজ্ঞ আরও বেশি করে হতে দেখা যাচ্ছিল। চোখ বন্ধ করে তার মন্ত্র উচ্চারণ চলছিল। তখনই হঠাৎ সে একটা বিড়ালের আওয়াজ শুনতে পেল, আর তার ধ্যান ভঙ্গ হয়ে গেল। সে রেগে নিজের চোখ খুলল আর এখানে ওখানে বিড়ালকে খুঁজতে লাগলো। একটা কালো বিড়াল গুহার একটা কোণ থেকে বাইরে এলো। ওকে দেখে বাবা রেগে গিয়ে বলতে লাগলো, শয়তান বিড়াল, তুই আমার ধ্যান ভঙ্গ করেছিস। এই খারাপ সাহসের দণ্ড তুই অবশ্যই পাবি। বাবার থেকে ভয় পেয়ে ওই কালো বিড়াল পুরো গুহার মধ্যে দৌড়তে লাগলো। বাবাও ওর পেছনে পেছনে দৌড়তে লাগলো। কিন্তু দৌড়তে দৌড়তে বাবা ক্লান্ত হয়ে গেল আর রেগে লাল হয়ে যেতে লাগলো। সে বিড়ালের দিকে হাত বাড়িয়ে মন্ত্র পড়তে শুরু করে দিল। বাবার হাত থেকে একটা তেজ আলো বেরিয়ে পড়ল আর সেই আলো বিড়ালের গায়ে পড়ে যায়। বিড়াল এখনো দৌড়ে যাচ্ছিল আর আলোর ঝটকা লাগার কারণে সে ভুল করে যজ্ঞস্থানে পড়ে যায়। না! বাবা ভয় পেয়ে গেল আর দৌড়ে দৌড়ে যজ্ঞের কাছে গেল। ওই বিড়ালটাকে বার করার চেষ্টা করতে লাগলো, কিন্তু সে অর্ধেকের বেশি পুড়ে গেছিল। বিড়াল এখন আগুনে পুড়ে যাচ্ছিল। তখন আগুনের রং আস্তে আস্তে কালো হয়ে যাচ্ছিল। বাবা ওই আগুনকে দেখে অনেক বেশি ভয় পেয়ে গেল আর ওই আগুনকে নেভাবে কি করে ভাবতে লাগলো। এই আগুনটা যে করে হোক আমাকে নেভাতে হবে। এর ওপরে জল ঢালতে হবে, তবেই এটা শান্ত হবে। নাহলে বছরের পুরনো রহস্য আবার বাইরে চলে আসবে। বাবা জল খোঁজার জন্য গুহার ভেতরে চলে গেল আর কিছুক্ষণ পর একটা বালতিতে জল নিয়ে ফিরে এলো। সে ফিরে এসে যজ্ঞের দিকে দেখল, তখন ভয়ের চোটে তার হাত থেকে জলের বালতি নিচে পড়ে গেল। ওই কালো আগুন থেকে একটা ডাইনি বাইরে বেরোচ্ছিল, যাকে দেখতে ভয়ঙ্কর আর মারাত্মক ছিল। বাবা তাড়াহুড়োয় ভয় পেয়ে ওই বালতি চাকালো আর বেঁচে যাওয়া জল ওই ডাইনি আর যজ্ঞের উপর ঢেলে দিল। ওই কালো আগুন তো জলে নিভে গেছিল, কিন্তু ডাইনির ওপরে জলের কোনো প্রভাব পড়ল না। এখন আগুন আর জল আমার কিচ্ছু ক্ষতি করতে পারবে না। ডাইনি যজ্ঞ থেকে বাইরে এলো আর বাবাকে ধরে ফেললো। কয়েক বছর আগে তুই আমাকে এই আগুনে বন্দি করে দিয়েছিলি। এখন তোরই ভুলের জন্য আমি আবার বাইরে এসেছি। ডাইনি ওই বাবার মাথা থেকে রক্ত খেতে শুরু করলো। বাবা প্রাণের জন্য ছটপট করছিল। কিছুক্ষণ পর বাবার মৃত্যু হয়ে গেল আর ডাইনি তার শরীরকে যজ্ঞে ছুঁড়ে দিল। বাবার শরীর যজ্ঞে পড়ে যাওয়া মাত্রই কালো আগুন আবার জ্বলে উঠল। এবার তাদের পালা, যারা আমাকে মারার জন্য তোমার সাহায্য করেছিল, অমিত আর দেবলীনা। আমি আসছি। অমিত আর দেবলীনার একটা মেয়ে হয়েছিল, যার নাম ওরা পিউ রেখেছিল। পিউ এখন স্কুলে যেত। প্রতিদিনের মতোই ও একদিন স্কুল থেকে ফিরে আসছিল। তখনই ওকে ওর ইংলিশের টিচার পেছন থেকে আওয়াজ দিল, পিউ,
আমি কি তোমার সঙ্গে 2 মিনিট কথা বলতে পারি? ইয়েস ম্যাডাম। কি হয়েছে? আমি তোমার পেরেন্টের সঙ্গে দেখা করতে চাই। কেন ম্যাডাম? আমি কি কিছু ভুল করেছি? আপনি কি আমার নামে নালিশ করতে চান? আরে না না, তুমি কিছুই করনি। তাদের সাথে আমার পুরনো কাজ আছে। হ্যাঁ, তাহলে ঠিক আছে, আসুন। টিচার পিউর পেছনে পেছনে ওর বাড়ি অবধি চলে গেল। ম্যাডাম, এটাই আমাদের বাড়ি। আচ্ছা, তাহলে এখানে থাকে ওরা দুজন। ভেতরে আসুন না ম্যাডাম, মায়ের বাবা ভেতরেই আছে। না পিউ, আজকে নয়, রাত হয়ে গেছে তো। আমি তাদের সঙ্গে কাল দেখা করব। এইটুকু বলে টিচার ওখান থেকে চলে গেল আর পিউও বাড়ির ভেতরে চলে গেল। ঘরে দেবলীনা আর অমিত বসেছিল। পিউ ভেতরে এলো আর বলতে লাগলো, মা, কাল আমার ইংলিশের টিচার তোমাদের দুজনের সাথে দেখা করতে আসবেন। আরে কেন? আবার তুই কি করলি? আমি কিছুই করিনি বাবা, তোমাদের সঙ্গে ওনার কিছু পুরনো কাজ আছে। অমিত আর দেবলীনা দুজনে চিন্তায় পড়ে গেল যে এটা আবার কি, যার ওদের সঙ্গে কাজ রয়েছে আর তাও আবার পুরনো। পরের দিন পিউ নিজের প্রতিদিনের সময় মতো স্কুলে চলে গেল। সন্ধেবেলায় যখন বাড়িতে অমিত আর দেবলীনা দুজন ছিল, তখন কেউ এসে দরজা খটখট করল। অমিত গিয়ে দরজা খুলে দিল। বাইরে ওই টিচার দাঁড়িয়েছিল। আমি কি ভেতরে আসতে পারি? আরে আসুন না, পিউ বলেছিল যে আপনি আসবেন। দেবলীনা, ম্যাডামের জন্য চা নিয়ে এসো। টিচার আর অমিত বসে পড়ল আর দেবলীনা চা নিয়ে বাইরে এলো। আমাদের সঙ্গে আপনার পুরনো কি কাজ ছিল? দেবলীনার এইটুকু বলার পরেই ডাইনি নিজের আসল রূপে আসতে লাগলো। ডাইনিকে দেখে দুজনে খুব গুরুতরভাবে ভয় পেয়ে গেল। কিছু মনে পড়েছে অমিত? আমি সেই রক্তচোষা রূপা, আর এটা আমার নতুন রূপ। আমাকে পোড়ানোর জন্য তুমি ওই বাবার সাহায্য করেছিলে, তাই না? ওই বাবাকে তো কবেই মেরে ফেলেছি আমি। এখন তোমাদের দুজনের পালা। ডাইনি দুজনকে চাকিয়ে নিল। প্রথমে ও অমিতের গলা চিরে দিল, তার রক্ত খেতে লাগলো। দেবলীনা এই সব দেখে দেখে জোরে জোরে চিৎকার করছিল। অমিতকে মারার পর ওই ডাইনি দেবলীনার গলায় নিজের দাঁত বসিয়ে দেয় আর তার রক্ত চুষতে লাগে। দেবলীনাকেও মারার পর ও দুজনের শরীর নিচে ফেলে দেয়। ওর পুরো মুখ রক্তে লাল হয়ে গেছিল আর ও জোরে জোরে হাসতে লাগলো, যেন ওর বহু বছরের রক্তের পিপাসা মিটে গেছে। সাবধান করছি, সাবধান করছি, আমার দিকে এক পাও বাড়াবে না, নইলে নইলে আমি কিন্তু ছুরি দিয়ে মারবো তোমায়। চলে যাও এখান থেকে, ছুরি দিয়ে মেরে ফেলবো তোমাকে আমি। আরে দাঁড়াও দাঁড়াও, এসব তুমি কি করছো? আরে আমি তোমার স্বামী। রতন, তুমি? এই কেমন মজা রতন, যদি তোমায় আমি ছুরি দিয়ে মেরে ফেলতাম তখন? তাতে কি, যদি তোমার মতো সুন্দরী বউ থাকে তাহলে আমি কেন? যে কোনো স্বামী হাসতে হাসতে প্রাণ দিয়ে দেবে। রতন, সাবধান করছি তোমাকে, দ্বিতীয়বার যদি আমার সামনে মরার কথা বলেছো না। আচ্ছা বাবা, আর বলবো না। তোমার দিব্যি। এবার শোনো তো, হানিমুনের জন্য আমি ছুটি পেয়ে গেছি, আমাদের এক্ষুনি বেরোতে হবে। সত্যি? সত্যি।
রতন, আমি 2 মিনিটে তৈরি হয়ে আসছি। কি হয়েছে? দাঁড়াও দেখছি। This is to inform you, my dear পতিদেব, যে আমরা জল আনতে ভুলে গেছি। নট টু ওয়ারি। এই জঙ্গলের মধ্যেই একটু দূরে একটা ছোট্ট নদী আছে। আমি ওখান থেকে জল নিয়ে আসছি, তারপর সামনে গিয়ে কুলিনের ব্যবস্থা করব। তুমি এখানেই দাঁড়িও। এই মেয়েটা তো আমার থেকেও বেশি সুন্দরী। ওর হাতের বালা এটা প্রমাণ করছে যে ওর নতুন নতুন বিয়ে হয়েছে। এই মেয়েটাই যদি এত সুন্দরী হয় তাহলে ওর বর কত হ্যান্ডসাম হবে। আমি যদি ওর শরীরটাকে দখল করে নিয়ে ওর বরকে সারা জীবনের জন্য যদি সম্পূর্ণভাবে নিজের করে নিই, আরে রে, এ কি হচ্ছে? কি হচ্ছে? কি হচ্ছে? কোথায় তুমি? কোথায় গেলে? আহ! কি মিস্টার রতন, মজা শুধু তুমি একাই করতে পারো? কি বলো তো তুমি? এটা কোনো মজা করার সময়? আমার তো এক্ষুনি হার্ট ফেল হয়ে যেত। স্যার, আপনার রুম 202 এর চাবি। থ্যাংক ইউ। আচ্ছা শোনো, তুমিও স্নান করে নাও। সারা দিনের ক্লান্তি চলে যাবে। কিন্তু তুমি ফিরে আসার আগে যদি আমি ঘুমিয়ে পড়ি, তার জন্য আগে থেকেই সরি বলছি। খুব জোরে খিদে পেয়েছে, আর খিদে মেটানোর জন্য আমাকে শিকার করতে হবে। কে কে এখানে? বাঁচাও, বাঁচাও আমাকে! এই ডাইনির হাত থেকে বাঁচাও আমাকে! বাঁচাও! চিৎকার কর, আরো চিৎকার কর। এক তো দরজা বন্ধ, আর তারপরে সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। তোকে কেউ আসবে না বাঁচাতে, আর আমি এসেছি তোর শিকার করতে। বাহ, খুব মজা পেয়েছি। ভীষণই সুস্বাদু খাবার ছিল। আরে কি হয়েছে পতিদেব, উঠে গেলে কেন? আরে তুমি কোথায় চলে গিয়েছিলে? এখন রাত 2টো বাজে। বাবা, আমি একটু চোখের আড়াল হতেই এত চিন্তা করছো? এত ভালোবাসো তুমি আমায়? শোনো, এটা মজা করার সময় নয়। কোথায় গেছিলে তুমি? আচ্ছা, তোমার মুখে লাল লাল কি লেগে আছে? আসলে ঘুম আসছিল না, তাই একটু ঘুরতে বাইরে চলে গেছিলাম।
আর বাইরে একটা মশা আমার মুখের কাছে বসে আমার রক্ত চুষছিল, আমি ওকে মেরে দিয়েছি, তাই রক্ত লেগে আছে হয়তো। এখন প্রশ্ন করতে থাকবে নাকি ঘুমোবেও? চলো। সূর্য মাথার উপর উঠে গেছে, কিন্তু ভোলা কোথায় কিছুই খবর পাওয়া যাচ্ছে না। কোথায় আছে ভোলা? স্যার, কিচেনে রাত্রেবেলা না অনেক ইঁদুর ঘোরাঘুরি করে, তাই ও ইঁদুরগুলোকে মারার জন্য রাত্রে কিচেনেই ঘুমিয়ে পড়েছিল। কিচেনে ঘুমিয়েছিল তো কি হয়েছে? কিচেনকে ওকে খেয়ে নিয়েছে নাকি সব ইঁদুর মিলে ওকে ঘর থেকে নিয়ে চলে গেছে? বলো। আসতে দাও ওকে, চাকরি থেকে বের করে দেবো আজকে আমি ওকে। ভাই ভোলা, তুই কোথায় যে গেলি? আরে বা, পেয়ে গেছি শিকার। আরে যদি যাবারই ছিল তাহলে তোর এই প্রিয় বন্ধুকে তো সঙ্গে নিয়ে যেতে পারতিস। তোমার ইচ্ছে পূরণ করতে চলে এসেছি পবন। ভীষণ মজা পেয়েছি। এই হোটেলের চাকর বাকররা ভালোই খাবার দাবার খায়। প্রথমে ভোলাকে পাওয়া গেল না, এখন আবার পবন। এমনিতে এরা যাচ্ছেটা কোথায়? খবর তো নিতেই হবে। আজ আমাদের বিয়ের পুরো 1 মাস পূর্ণ হয়েছে, বুঝলে? আরে কি গো, তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আমি ঠিক আছি। কিছু না রতন, আসলে আজকে একটু বেশি ঘোরাঘুরি হয়েছে না, তাই ক্লান্ত হয়ে গেছি। আমার মনে হয় আমাদের ঘুমানো উচিত। মহারানী যা বলবেন। আজ যাই হয়ে যাক না কেন, আমি সত্যটা কিন্তু খুঁজে বের করবই যে আমার হোটেলের লোকেরা কোথায় উধাও হয়ে যাচ্ছে। আরে স্যার, আপনি যা খোঁজ করতে চান সেটা আপনি করুন গিয়ে, কিন্তু এখন আমাকে আপনি যেতে দিন। ভীষণ ঘুম পাচ্ছে স্যার আমার। চুপচাপ বসে থাকো আমার কাছে, না হলে কালকে আমাদের দুজনের মধ্যে যে কেউ গায়েব হয়ে যাবে। স্যার, এসব কি? আমাদের হোটেলে ডাইনি? তার মানে হচ্ছে পবন আর ভোলাকে এই ডাইনি উধাও করেছে। ও আবার ওদের দুজনকে মেরে ফেললো না তো? ও মা গো মা! আরে বা, আজকে একজন নয়, দুটো মানুষ আমার শিকার হবে। আজকে তো না চাইতেই এই সুবর্ণ সুযোগ পেয়েছি আমি। পালাও পালাও, হোটেলে ডাইনি আছে, পালাও! আরে বাবা, পালাচ্ছ কোথায়? আগে আমার খিদে তো মেটাতে দাও, আমার অর্ডারটা তো লিখে নাও। এই আওয়াজ কিসের? আরে ছেড়ে দাও ডাইনি, আমাকে ছেড়ে দাও! আরে কেউ তো বাঁচাও, আমাদের বাঁচাও এর হাত থেকে। এই ডাইনি, তুই ওদের ছেড়ে দে, না হলে আমি তোকে মেরে ফেলবো। ছাড়ো, ছাড়ো আমাকে, ছাড়! আমি বললাম ছাড় আমাকে। ও, তুই আমাকে মারবি? তার আগে সবার প্রথমে তোকে খেয়ে ফেলবো। জয় বজরংবলী।
আজকে তো চলে যাচ্ছি, কিন্তু আমি আবার আসবো আর সবাইকে মেরে ফেলবো। ও গড, ও আমার স্ত্রীর ওপর ভর করেছিল। আচ্ছা, তুমি 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 ঠিক আছো তো? ডাইনির হাত থেকে আমাকে বাঁচানোর জন্য তোমায় অনেক 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 ধন্যবাদ পতিদেব, ধন্যবাদ। প্রত্যেক গ্রামের মতোই আমাদের গ্রামেও একটা পুলিশ থানা ছিল, যেখানে 2-4টে পুলিশওয়ালারা কাজ করত। তাদের বেশি কাজ থাকতো না, কারণ গ্রামে চুরি চাকারি কম হতো। কিন্তু এক রাতে একটা পুলিশওয়ালা ভুল করে একটা ডাইনিকে বন্দি করে নেয় আর থানায় নিয়ে যায়। তারপর সব পুলিশওয়ালারা ডাইনির রাগ দেখতে পেয়ে যায়। সে পুরো পুলিশ থানার একেবারে সর্বনাশ করে আর সব পুলিশওয়ালাদেরকে মেরে ফেলে, আর যেতে যেতে ওদের আত্মাদেরকে অভিশাপ দিয়ে যায় যে যতক্ষণ তোমাদেরকে কেউ ডাকবে না, ততক্ষণ তোমরা এই থানায় বন্দি থাকবে। গ্রামের সবাই ভাবলো যে ওই পুলিশ থানা বন্ধ হয়ে গেছে, কিন্তু এটা সত্যি নয়, কারণ ওই ভুতুড়ে পুলিশ কারোর ডাকের অপেক্ষা করছিল। রাতের সময় একটা মাতাল নেশার ঘরে থানার কাছে আসছিল। সে থানার কাছে এলো আর সিঁড়ির ওপরে পড়ে যায়। তার আসা মাত্রই থানার মধ্যে লাইট জ্বলে যায় আর দরজা খুলে যায়। মাতাল দেখলো যে ভেতরে মদের একটা বোতল ছিল। সে ওটা নেওয়ার জন্য ভেতরে গেল আর দরজা বন্ধ হয়ে গেল। মাতাল বোতল নিল আর তাড়াতাড়ি খেতে লাগলো। পুরো বোতল শেষ করার পরে সে নিজের চারিদিকে দেখলো। সে ভয় পেয়ে গেল। চারিদিকে পুলিশওয়ালাদের মৃতদেহ পড়েছিল আর থানার খুব খারাপ অবস্থা ছিল। আর হঠাৎ সব পুলিশওয়ালারা জ্যান্ত হয়ে ওঠে। এইসব দেখে মাতালটা আরো ভয় পেয়ে যায়। সব পুলিশওয়ালারা মাতালটাকে ঘিরে ফেলে। তাদের মধ্যে মোটা, পেটে আর লম্বা এই 3জন পুলিশ ছিল। ওই পুলিশওয়ালাদের অবস্থা খুবই মারাত্মক ছিল। সবার কাপড় ছেঁড়া ছিল আর শরীর পচে গেছিল। ভয় পাওয়া বন্ধ করো। যদি আমরা যেমনটা বলবো তেমনটা করো, তাহলে তুমি অনেক বেশি মদ খাওয়ার সুযোগ পেয়ে যাবে। তোমাকে বাইরে গিয়ে গ্রামে চুরি করতে হবে, আর তারপর গ্রামের সবাই আমাদেরকে ডাকবে। তাহলে তো তোমরা আমাকে জেলে পুরে দেবে, তাই না? না না, এরকমটা মোটেই হবে না। এবার যাও। যদি তুমি পালানোর চেষ্টা করেছো, তোমাকে ধরে জেলে পুরে খুব পিটাই করব। থানার দরজা খোলা আর মাতাল বাইরে পালিয়ে যায়। মাতালটা যাওয়ার পরে পেটে পুলিশওয়ালা ওর পেছনে দৌড়তে দরজার কাছে যেতেই ওর শর্ট লেগে যায় আর ভেতরে পড়ে যায়। এ কি আমাদেরকে বাইরে বের করতে পারবে? ও ভয় পেয়ে গেছে। ও অবশ্যই আমাদের কাজ করবে। মাতালটা ভয় দৌড়তে দৌড়তে গ্রামে চলে আসে আর একটা গ্রামে ঢুকে পড়ল। ঘরে অন্ধকার ছিল। জানালা দিয়ে ভেতরে গেল আর চুরি করতে লাগলো। ওর আওয়াজ শুনে ঘরের সবাই জেগে যায়। এখানে পুলিশ থানায় অনেক বছর পরে ফোন বাজলো। হ্যালো, আমাদের এখানে চোর ঢুকেছে, একটু তাড়াতাড়ি আসুন। লম্বা পুলিশওয়ালা ফোন রাখতেই থানার দরজা খুলে গেল। বেটে পুলিশওয়ালা বাইরে পা রাখলো তো কিছুই হলো না। তাকে দেখে সব পুলিশওয়ালারা খুশিতে বাইরে দৌড়ে চলে আসে। এখন আমরা মুক্ত হয়ে গেছি। আর চলো গ্রামের লোকেদের রাতের ঘুম উড়িয়ে দেই। আর ওরা 3জন জোরে জোরে হাসতে লাগলো। 3জন পুলিশ চুরি হওয়া ঘরে পৌঁছয় আর দরজা খটখটালো। আর একটা লোক যেই না দরজা খুললো তো বেটে পুলিশওয়ালা ওকে লাথি মেরে ভেতরে ফেলে দিল আর পুলিশওয়ালারা ভেতরে ঢুকে পড়লো। ওই ভুতুড়ে পুলিশদের দেখে ওই লোকটা আর তার স্ত্রী ভয় পেয়ে যায়। ওই মাতালটা ঘরের এক কোণায় বাঁধা হয়েছিল। ওই লোকটা আর স্ত্রী চিৎকার করে ঘরে এদিকে ওদিকে দৌড়তে লাগলো। মোটা পুলিশওয়ালা বেটে পুলিশওয়ালার মাথা তুলে লোকটার পিঠে ছুঁড়ে মারে আর জোরে জোরে হাসতে লাগে। বেটে পুলিশওয়ালাটাও
মোটা পুলিশওয়ালার মাথা তুলে মেয়েটার ওপর ছুঁড়ে মারে। ওই লোকটা আর তার স্ত্রী দুজনেই নিচে পড়ে যায়। লম্বা পুলিশওয়ালাটা নিজের গলা লম্বা করলো আর দুজনকে তাতে চেপে ধরলো। আমার কত বছরের প্রার্থনা আজ পুরো হয়ে গেছে। এইটুকু বলে সে নিজের গলা দিয়ে ওদের দুজনকে চেকে ধরতে শুরু করলো। দুজনেই যন্ত্রণায় জোরে জোরে চিৎকার করতে লাগলো। তাদের মুখ আর কান থেকে রক্ত ঝরতে লাগলো। আর আস্তে আস্তে তাদের মৃত্যু হয়ে গেল। তাদের মরে যাওয়ার পর ওই পুলিশওয়ালাটা গলার টিপটা ঢিলা করে দিল আর ওরা দুজন নিচে পড়ে গেল। তোমরাও সবাই নিজের নিজের মাথা লাগিয়ে নাও, আরো অনেক ঘর বাকি আছে। যেমনটা তুমি বলেছিলে তেমনটাই আমি করেছি। এবার আমাকে মদ দিয়ে যেতে দাও। অবশ্যই যেতে দেবো। এইটুকু বলে ওই বেঁটে পুলিশওয়ালা ওই মাতালটার কাছে গেল আর তার মাথা উবড়াতে লাগলো। মাতালের মাথা থেকে রক্ত বেরোতে লাগলো আর মাতালটা যন্ত্রণায় আওয়াজ অব্দি করতে পারছিল না। ওই পুলিশওয়ালাটা ওর মাথাটা উবড়ে নিজের শরীরে লাগিয়ে নিল। আমার নিজের চেহারাটা পছন্দ ছিল না। এরপরে ওই মোটা পুলিশওয়ালার মাথা উঠতে উঠতে এলো আর বলল, আমারও আমার শরীর পছন্দ ছিল না। ওই মোটা পুলিশওয়ালাটা তার মাথা ওর শরীরে চিপকে নিল। তিনজন পুলিশ ঘর থেকে বাইরে বেরোলো আর গ্রামের ঠিক মধ্যিখানে দাঁড়িয়ে চিৎকার করতে লাগলো, চোর চোর পালাও পালাও, চোর চোর পালাও পালাও, চোর চোর পালাও পালাও। ওদের আওয়াজ শুনে অনেক লোক ঘরের বাইরে বেরোয় আর পুলিশওয়ালাদের দেখে ভয় পেয়ে যায়। আজ এই পুরো গ্রামটাকেই শেষ করে দিই। এইটুকু বলে ওই তিনজন পুলিশ গ্রামের লোকেদের উপরে হামলা করে দেয় আর সবাইকে এক এক করে মারতে লাগলো। অমিত আর সরিতা বিয়ের পর প্রথমবার সরিতার গ্রাম ধৌলপুর গ্রামে যাচ্ছিল। অমিতের কাজ বিদেশে হওয়ার কারণে ওদের দুজনের এখানে আর আসা হয় না। সেই জন্য সরিতা নিজের বিয়ের 15 বছর পরে ট্রেনে বসে নিজের গ্রামে যাচ্ছিল। সরিতার মেয়ে রশনিও ওদের সঙ্গে প্রথমবার নিজের দিদার বাড়িতে যাচ্ছিল। আজ এত বছর পর গ্রামে যাচ্ছি। জানি না ওখানে কত কিছু বদলে গেছে। ওখানে সবাই আমাদেরকে দেখে সারপ্রাইজ হয়ে যাবে। বিয়ের পর আমরা কখনো গ্রামে আসার সুযোগ পাইনি। ভালো করেছো তুমি যে কাউকে বলোনি যে আমরা গ্রামে আসছি। অমিত সরিতার ট্রেন কোনো কারণে লেট হয়ে যায় আর ওদের গ্রামে পৌঁছোতে রাত হয়ে যায়। ধলপুর গ্রামের স্টেশন একেবারে খাঁ খাঁ করছিল। ওখানে একটাও মানুষ ছিল না। দ্রুত গতিতে হাওয়া চলছিল আর আকাশ থেকে বাজ পড়ছিল। এখন তো সবে 11:30টাই বেজেছে, কিন্তু গ্রাম এত খাঁ করছে যেন এখানে কেউই থাকে না। এখানে কোনো অটো রিক্সাও পাওয়া যাবে না। আমাদের এখান থেকে পায়ে হেঁটেই বাড়ির দিকে যেতে হবে। হ্যাঁ, তাড়াতাড়ি করো, আবহাওয়া ঠিক লাগছে না। বৃষ্টি শুরু হলে কিন্তু আর যেতে পারবো না। তিনজন পায়ে হেঁটে ঘরের দিকে এগিয়ে যায়। চারিদিকে জনশূন্য আর অন্ধকার। জোরে জোরে বাতাস বয়ে চলেছিল আর বিদ্যুৎ পড়ে যাচ্ছিল। তখনই রোডের ধারে ওরা একটা ট্যাক্সিওয়ালাকে দেখতে পেল, যে নিজের ট্যাক্সিতে ঘুমোচ্ছিল। আমি এই ট্যাক্সিওয়ালার সঙ্গে কথা বলি। অমিত ট্যাক্সিওয়ালার কাছে গিয়ে তাকে জাগিয়ে দিল। ও দাদা, আরে ও ট্যাক্সিওয়ালা দাদা, আমরা আসলে ধৌলপুর গ্রামে যাব। মনে হচ্ছে আপনারা এই গ্রামে নতুন এসেছেন। আপনি জানেন না, আজ অমাবস্যার কালো রাত। আজকের রাতে এই গ্রামে একটা মানুষ নিজের নিজের ঘর থেকে বাইরে বেরোয় না। আজ মৃত্যুর বিপদ বেশি থাকে। হোয়াট রাবিশ! আগে তো এরকম কিছু ছিল না। এই ট্যাক্সিওয়ালাটা বেশি টাকা নেওয়ার জন্য আমাদের ভয় দেখাচ্ছে। ঠিক আছে, তোমাকে এখান থেকে যাওয়ার জন্য কোনো দরকার নেই। এই নাও টাকা। আমাদের শুধু ট্যাক্সি এক রাতের জন্য দিয়ে দাও। কাল সকালে অ্যাড্রেসে এসে তুমি নিজে ট্যাক্সি নিয়ে চলে যেও। ঠিক আছে, কিন্তু তবুও
আমি আপনাকে একটা বিনামূল্যে পরামর্শ দেব। গ্রামের উত্তর দিকে যে কুয়ো রয়েছে তার কাছে যেন ভুলেও কখনো না যান। আর যদি কেউ আপনাকে পেছন থেকে আওয়াজ দেয় তাহলে পেছনে ঘুরে একদম দেখবেন না। অমিত নিজের সব জিনিস ট্যাক্সিতে রেখে দিয়ে নিজে ট্যাক্সি ড্রাইভ করে ঘরের দিকে বেরিয়ে পড়ল। আমি এখান থেকে একটা শর্টকাট রাস্তা জানি। ওই রাস্তা দিয়ে আমরা তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যাব, কিন্তু ওই রাস্তাটা গ্রামের কুয়োর সামনে দিয়ে যায়। কি ভাই, তুমি এই কথায় বিশ্বাস করতে লাগলে? না, এইসব ট্যাক্সিওয়ালা আমাদের ভয় দেখানোর জন্য বলছিল। অমিত সরিতার কথা মতো বলা রাস্তা দিয়ে গাড়ি ঘুরিয়ে নিল। যখনই তাদের গাড়ি গ্রামের কুয়োর কাছে পৌঁছলো, গাড়ির নিচে একটা পাথর এসে গেল আর গাড়ি কুয়োর কাছে গিয়ে ধাক্কা খেয়ে গেল। ওই কুয়োর ভেতরের জল জোরে জোরে ধাক্কা খেতে লাগলো, যেন ওই কুয়োর মধ্যে কেউ ঢেউ খেলাচ্ছে। তোমরা সবাই ঠিক আছো তো? মনে হয় চাকার নিচে কোনো পাথর এসে গেছিল। আমার এমন মনে হলো যেন এখানে কেউ দাঁড়িয়ে আছে। তখনই সরিতার নজর কুয়োর কাছে দাঁড়ানো নিজের ছোটবেলার বন্ধু সত্যজিতের ওপর পড়ে যায়। আরে সত্যজিৎ, কেমন আছো তুমি? তুমি তো মোটেই বদলাওনি। আর এই গ্রামটা তো খাঁ খাঁ করছে কেন? আর তুমি এখানে একা কি করছো? অমাবস্যার কালো রাত, এই রাতকে মৃত্যুর রাত বলা হয়। আজকে কেউ বাঁচবে না, সবাই শেষ হয়ে যাবে। সরিতাকে সত্যজিতের কথাগুলো খুব আজব মনে হলো। ওরা দুজন ওখান থেকে তাদের বাড়ির জন্য বেরিয়ে পড়ে আর কিছুক্ষণ পরেই তাদের বাড়িতে পৌঁছে যায়। কিছুক্ষণ গেটে দাঁড়িয়ে থাকার পর সরিতার মা শান্তা হাতে মশাল নিয়ে গেট খুলে দিল। আরে মা, তুমি এটা কি করছো? আমাদেরকে মারার কথা ভাবছো নাকি? তোমরা এত রাত্রে, তাও আবার আজকে অমাবস্যার রাত্রে? এইসব সরিতার আইডিয়া ছিল আপনাদের সবাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য। আর এই অমাবস্যার রাতের নাম কেন জপে যাচ্ছে পুরো গ্রামটা? যাকেই দেখি অমাবস্যার রাত বলে আমাদের ভয় পাইয়ে দেয়। শান্তা সবাইকে তার বাড়ির ভেতরে নিয়ে যায়। তুমি জানো না তোমার বিয়ের পরে এই গ্রামে কি কি ঘটে গেছে? অনেকেই নিজেদের প্রাণ হারিয়ে ফেলেছে। আমাদের বাবার প্রাণও এই অমাবস্যার কালো রাত নিয়ে নিয়েছে। রাস্তায় সত্যজিতের সাথে দেখা হয়েছিল। ও এরকমই কথা বলছিল। কি বললে তুমি? সত্যজিতের সাথে দেখা? হ্যাঁ, গ্রামের পুরনো কুয়োর কাছে। কিন্তু আপনি ওর নাম শুনে এত অবাক হলেন কেন? কারণ আজ থেকে 15 বছর আগে ওর মৃত্যু হয়ে গেছে। সত্যজিৎ ওই কুয়োতে পড়ে মরে গেছে। এটা শুনে সবাই অবাক হয়ে যায়। সরিতা কিছুই বুঝতে পারছিল না যে ও যাকে কুয়োর কাছে দেখেছিল ও আসলে কে ছিল। এখনো কাউকে ছাড়বে না। তোমরা আজকের রাতে এখানে এসে অনেক বড় ভুল করে ফেলেছো। তোমরা কেউ বাড়ির বাইরে পা রাখবে না। সবাই নিজেদের ঘরে গিয়ে শুয়ে পড়ে, কিন্তু রিয়ার ঘুম ধরছিল না। ওর চোখের সামনে সেই কুয়োর কথাগুলো ঘুরে বেড়াচ্ছিল। সবাই যখন ঘুমিয়ে পড়ল তখন রিয়া একলাই ওই কুয়োর দিকে এগোতে লাগলো। জোরে জোরে গেটের ধাক্কার আওয়াজ শুনে সরিতার চোখ খুলে যায়। রিয়া, রিয়া, রিয়া কোথায় চলে গেল? তখনই সরিতা দেখল যে রিয়া ওই কুয়োর দিকে এগিয়ে যাচ্ছে। সরিতাও ওর পেছনে পেছনে কুয়োর দিকে এগিয়ে যেতে লাগে। রিয়া, রিয়া দাঁড়াও, ওদিকে যেও না। রিয়া,
রশনি ওই কুয়োর কাছে পৌঁছে তাতে লাফাবে বলে ভাবছিল, ঠিক তখনই সরিতা পিছন থেকে এসে ওকে ধরে ফেলে। তখনই কুয়োর ভেতরের দেওয়াল থেকে বিড়ালের মতো চলতে চলতে সত্যজিৎ বের হলো। সরিতা ওকে দেখে খুব ভয় পেয়ে যায়। তুমি আমার বাচ্চাকে কেন মারতে চাইছো? আমরা তোমার কি ক্ষতি করেছি? তুমি আমার ছোটবেলার বন্ধু ছিলে। সত্যজিৎ সরিতাকে ধাক্কা মেরে দেয় আর রিয়াকে নিজের সঙ্গে কুয়োর ভেতরে নিয়ে চলে যায়। সরিতা ওখানেই অজ্ঞান হয়ে পড়ে থাকে। পরের দিন যখন ওর জ্ঞান ফিরে যায়, তখন কুয়োর বালতির দড়ি দিয়ে রিয়া কুয়োর কাছে উল্টো দিকে ঝুলেছিল। তোমরা দুজনে এখানে এই অবস্থায় কি করে পৌঁছলে? আমি পরিষ্কার বলে দিয়েছিলাম কেউ বাড়ি থেকে বাইরে বেরোবে না। রিয়া, রিয়া, এই অবস্থা কি করে হলো? রিয়া, ওই সত্যজিৎ রিয়াকে নিজের সাথে কুয়োতে নিয়ে লাফিয়ে পড়েছিল। সবাই সরিতা আর রিয়াকে নিয়ে ঘরে চলে যায়। রিয়ার খুব জ্বর হয়ে গেল। সরিতা শান্তাকে সত্যজিতের মৃত্যুর ব্যাপারে জিজ্ঞেস করে। এসব কি হচ্ছে? সত্যজিৎ তো আমার কত ভালো বন্ধু ছিল, ও হঠাৎ আমাদের প্রাণের শত্রু কেন হয়ে গেল? ও আমার বাবার প্রাণ কেন নিয়েছিল? সত্যজিৎ ছোটবেলা থেকে তোমাকে খুব ভালোবাসতো। ও সব সময় তোমাকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু তোমার বাবা এই বিয়ের বিরুদ্ধে ছিল। ও শহরে গিয়ে তোমার বিয়ে অমিতের সঙ্গে করিয়ে দিল। এই জন্য সত্যজিৎ পাগল হয়ে গেল। আরেক অমাবস্যার রাতে ওই কুয়োতে গিয়ে নিজের প্রাণ দিয়ে দেয়। কি? এই জন্য ও আমার বাবার প্রাণ নিয়ে নিল আর আমাদেরও প্রাণের শত্রু হয়ে দাঁড়িয়েছে। তোমরা সবাই আজকেই এই গ্রাম থেকে দূরে চলে যাও, এখানে তোমাদের প্রাণ বিপদে রয়েছে। সরিতা, অমিত আর রিয়া সেই দিনই ওই গ্রাম থেকে বেরিয়ে যাচ্ছিল, কিন্তু সত্যজিতের আত্মা যে কোনো অবস্থায় তাদের এই গ্রাম ছেড়ে যেতে দিতে চাইছিল না। তারা সবাই গাড়িতে বসে স্টেশনের দিকে বেরিয়ে পড়ল। তখনই সরিতা গাড়ির আয়নায় দেখতে পেয়ে গেল সত্যজিৎ তাদের সঙ্গে ওই গাড়িতেই বসে আছে। আর এটা দেখে ও জোরে চিৎকার করতে শুরু করে। সত্যজিৎ, সত্যজিৎ এখানেই আছে, আমাদের সাথে গাড়িতেই আছে। ও আমাদের মধ্যে কাউকে ছাড়বে না, মেরে ফেলবে। ও তোমার পেছনে কেন পড়ে রয়েছে? এতে তোমার কি ভুল? আরে তুমি তো এটা জানতেও না যে ও তোমাকে ভালোবাসতো। তখনই রিয়া হঠাৎ করে উঠে পড়ে আর গাড়ি থেকে বেরিয়ে কুয়োর দিকে দৌড়তে লাগলো। সরিতা আর অমিত তার পেছনে যেতে লাগলো। রিয়া কুয়োর কাছে গিয়ে দাঁড়িয়ে পড়ল। সত্যজিৎ, তোমার শত্রুতা আমার সঙ্গে, তুমি আমার মেয়েকে ছেড়ে দাও। রিয়া অজ্ঞান হয়ে ওখানেই নিচে পড়ে যায়। আমাকে সরিতাকে আলাদা করতে চাও তো, কিন্তু আমি তোমার এই ইচ্ছেটাকে পুরো হতে দেব না। সত্যজিৎ অমিতকে হাওয়ায় তুলে দিয়ে দূরে ছুঁড়ে দেয়। আমি আজ পর্যন্ত তোমার অপেক্ষা করে বসে আছি, কিন্তু তুমি আমার কখনো হতে পারবে না। তোমার হৃদয় অন্য কারোর রাজত্ব। আমি তোমাকে মোটেই ঠকাইনি। আমি তোমার এই প্রেমের ব্যাপারে কিছুই জানতাম না রামানন্দ। আমি নিজের জীবনে অমিতকে ভালোবেসেছি। সত্যজিৎ কুয়োর জলে চিরকালের জন্য উধাও হয়ে গেল। সত্যজিৎ ওই গ্রামটা ছেড়ে চিরকালের জন্য ওখান থেকে চলে যায়। অমিত আর সরিতা রিয়াকে নিয়ে ওই গ্রাম থেকে চিরকালের জন্য বেরিয়ে চলে যায়। আজ প্রদীপ আর সুনিতার বিয়ে হয়েছিল। দুজনের এটা লাভ ম্যারেজ ছিল।
আর দুজনে নিজেদের বিয়েতে খুব খুশি ছিল। প্রদীপের ড্রাইভার খুব দ্রুত গতিতে প্রদীপের গাড়ি ড্রাইভ করছিল, যে কারণে গাড়ি অনেকবার ডিসব্যালেন্স হচ্ছিল। তখনই প্রদীপ ওকে থামিয়ে বলল, আরে ও ড্রাইভার দাদা, আজকে বিয়ের প্রথম রাত, মেরেই দেবে নাকি? একটু আস্তে চালাও। আরে সাহেব, এই যে শর্টকাট আপনি বলেছেন সেটা একটা ভুতুড়ে মন্দির হয়ে পেরোতে হয়, আর সবাই বলে ওই মন্দিরের আশেপাশে ডাইনি ঘুরে বেড়ায়, যে আসা যাওয়া করা লোকেদের নিজের বশে করে নেয়, তাহলে তাদের সঙ্গেই চলে যায়। বাহ, গল্পটা তো খুব ভালো, কিন্তু আফসোস এরকম গল্প অনেক শুনেছি, তাই এইসব এখন ছেলে খেলা মনে হয়। তখনই সুনিতা ওকে থামিয়ে বলল, প্রদীপ, তোমার মাথায় কি একটুও বুদ্ধি নেই? এরকম নির্জন এলাকায় এভাবে ভূত প্রেতের মজা মোটেই ওড়াতে নেই। দেখলে তো ড্রাইভার দাদা, তোমার কারণে এখন ম্যাডামের কাছে বকা খেতে হচ্ছে আমাকে। তখনই গাড়ি ওই ভুতুড়ে মন্দিরের কাছ দিয়ে পেরোতে লাগলো, আর ঠিক সেই সময় কি জানে গাড়িটার কি হয়ে গেল, যে গাড়ি নিজের থেকেই আস্তে হয়ে বন্ধ হয়ে যায়। ওহো, এটা কি করছো ভাই? যদি এইসব তুমি আমাদেরকে ভয় দেখানোর জন্য করে থাকো, তাহলে মনে রেখো আমি তোমার চাকরি খেয়ে ফেলবো। আরে কি সাহেব, আপনিও ভয়ের চোটে আমার নিজের প্রাণটা হুলুস তুলুস করছে, এরকম অবস্থায় আমি আপনাকে ভয় দেখানোর কথা ভাবতেও কি করে পারি? আর এই গাড়িটাকে এখানে এসে বন্ধ হওয়ার ছিল। আচ্ছা, তুমি বলেছিলে এটা কোনো মন্দির, তাই না? আচ্ছা, কোন দেবতার এখানে পুজো করা হয়? বলা তো উচিত নয়, কিন্তু আপনি জিজ্ঞেস করছেন বলে বলছি। এই মন্দির কাল ভৈরবের। নতুন নতুন বিয়ে করা জোড়া তাদের বিবাহিত জীবনের সুখের জন্য এখানে আসে, কিন্তু শুধু সকালে, সূর্য ডোবার পর এখানে কেউ যায় না। সেই জন্য আমি আপনাকে শর্টকাটের জন্য মানা করছিলাম, কিন্তু আপনি শুনলেনই না। আরে বাহ, যদি এটা কোনো মন্দির হয়, আর বিশেষ করে বিবাহিত জোড়ের জন্য, তখন তো আমাদের যাওয়া উচিত। প্রদীপ, তুমি পাগল হয়ে গেছো নাকি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমরা এখন মাঝরাতে মন্দিরে যাব? আচ্ছা, তার মানে তুমি এটা চাও না যে আমাদের বিবাহিত জীবন সুখে কাটুক? না, আমি এরকম মোটেই বলছি না, কিন্তু কিন্তু কিছু না, তুমি এসো, আমি তোমার সঙ্গে আছি তো। আরে আমার মালিক, ওখানে যাবেন না, ওই ডাইনি এরই অপেক্ষায় থাকে। প্রদীপ ওই ড্রাইভারের কথাটাকে একেবারে এড়িয়ে দিয়ে সুনিতার সঙ্গে গাড়ি থেকে নেমে পড়ল আর মন্দিরের দিকে এগিয়ে চলে গেল। ওর নজর মন্দিরের দরজায় পড়ে যায়, যেটা দেখে এমন মনে হচ্ছিল যেন এটা কোনো 500 বছর পুরনো একটা দরজা, কারণ ওই পুরো দরজায় জং ধরে গেছিল। মন্দির তো বাইরে থেকে খুব ইন্টারেস্টিং লাগছে, চলুন ম্যাডাম, ভেতরে গিয়ে দেখা যাক। প্রদীপ, আমার এই জায়গাটা কিছু ঠিক লাগছে না, প্লিজ আমার কথা বোঝো। সুনিতা প্রদীপকে থামানোর চেষ্টা করে, কিন্তু প্রদীপ থামলই না আর ভেতরে চলে যায়। কিন্তু তখনই সুনিতার মনে পড়ে যায় যে ওর বাবা ওকে একটা শক্তিশালী তাবিজ দিয়েছিল, যেটা ওর ব্যাগে রয়েছে। প্রদীপ, মনে আছে বাবা আশীর্বাদ হিসেবে একটা তাবিজ দিয়েছিল? আমার মনে হয় আমাদের ওটা নিয়ে নেওয়া উচিত। ঠিক আছে, তুমি গাড়ি থেকে ওটা নিয়ে এসো, ততক্ষণ আমি ভেতরে তোমার অপেক্ষা করছি। এই বলে প্রদীপ মন্দিরের ভেতরে চলে যায়। সুনিতার ওই সময় নিজের চারিপাশে একটা অদ্ভুত রকমের ছায়া অনুভব হয়ে চলেছিল। এই কারণে ও আস্তে আস্তে ভয় পেয়ে আবার গাড়ির দিকে ফেরত যেতে লাগলো। অন্যদিকে প্রদীপ কারোর কিছু পরোয়া না করে মন্দিরের ভেতরে প্রবেশ করে ফেলল ও পূজা ঘরের দিকে এগিয়ে গেল। ও যখনই পুজো ঘরে প্রবেশ করল, মন্দিরের ঘণ্টাগুলো নিজের থেকেই একে অপরের সঙ্গে টক্কর খেতে শুরু করে দিল, যেমনটা আরতি করার সময় হয়।
ওই সময় তো হাওয়াও চলছিল না, তাহলে এই ঘন্টাগুলো একে অপরের সঙ্গে কি করে টক্কর খাচ্ছে? তখনই ওর নজর মন্দিরের মূর্তির ওপরে পড়ে যায়। আরে, এটা কোনো মন্দির নাকি ভূতের ঘর? পুজো ঘরে না তো কোনো প্রদীপ জ্বলছে, আর না কোনো ভগবানের মূর্তি রাখা আছে। প্রদীপ নিজেকে এইসব বলছিল, আর তখনই ওর পেছন থেকে সুনিতা আওয়াজ দিয়ে দিল। প্রদীপ, ডার্লিং এদিকে এসো। প্রদীপ তক্ষুনি পেছনে তাকালো। সুনিতা 2 হাত খুলে দাঁড়িয়েছিল। আরে আমার জান, তুমি এসে গেছো? আমি তোমার কখন থেকে অপেক্ষা করে যাচ্ছিলাম। এবার তুমি শুধু দূর থেকেই প্রেম করবে নাকি কাছেও আসবে? আরে কেন আসবো না আমার জান, এক্ষুনি আসছি। প্রদীপ সুনিতাকে গিয়ে গলায় জড়িয়ে ধরল। সুনিতা ওকে বলল, প্রদীপ, তুমি কি ভুলে গেছো আজ আমাদের ফুলসজ্জার রাত? আরে এটাও কি আবার কোনো ভোলার কথা? কিন্তু আমার এমন কেন লাগছে যে আমার থেকে বেশি তুমি অস্থির হয়ে পড়েছো ফুলসজ্জার রাতের জন্য? অস্থির কেনই বা হব না? এই ফুলসজ্জার রাত কি শুধু তোমার একার? ঠিক আছে, তবে তাড়াতাড়ি ঘরে পৌঁছো, আর তারপর আমাদের স্পেশাল নাইটটাও এনজয় করি। আরে বাবা, রাত তো আগেই হয়ে গেছে। ঘরে পৌঁছতে পৌঁছতে সকাল হয়ে যাবে, তারপর ফুলসজ্জার রাতের কি আর কিছু বেঁচে থাকবে? তাহলে তাহলে এখানে এই মন্দিরে আমরা আজকে ফুলসজ্জা করব। প্রদীপ সুনিতাকে গলায় জড়িয়ে ধরে আর ওর সাথে আনন্দ করতে শুরু করে। কিন্তু তখনই প্রদীপের নজর ওপরে টাঙানো কাঁচের ঝালরে পড়ে যায়, যেটা দেখে প্রদীপকে খুব জোরে ঝটকা লেগে যায়। ও সুনিতার শরীরের জায়গায় একটা ডাইনির ভয়ঙ্কর চেহারা আর নোংরা শরীর দেখতে পাচ্ছিল, অথচ বাস্তবে ও সুনিতা ছিল। প্রদীপ বুঝতে পেরে যায় যে ও নিজের ফুলসজ্জা সুনিতার সঙ্গে নয়, বরং কোনো ডাইনির সঙ্গে মানাচ্ছে। তুই কে? ছাড় আমাকে, তুই তো একটা ডাইনি। প্রদীপ ওই ডাইনির কাছ থেকে সরার অনেক চেষ্টা করে, কিন্তু ও এরকম করতে অসফল হয়ে যায়। আর আস্তে আস্তে ওর খুব জোরে যন্ত্রণা হতে লাগলো। ওর এমন মনে হয়েছিল যে খুব তাড়াতাড়ি এবারও ক্লান্ত হয়ে মরে যাবে। ওই ডাইনি যে সুনিতার রূপ নিয়ে প্রদীপকে নিজের জালে ফাঁসিয়েছিল, ও এখন আবার নিজের ডাইনির রূপ ধারণ করে নেয়। অনেক বছর পরে আমি একটা পুরুষ পেয়েছি। এবার আমি নিজের শরীরের খিদে মিটিয়েই ছাড়বো। প্রদীপ যন্ত্রণায় ছটফট করতে লাগলো। সৌভাগ্যক্রমে তখনই ওখানে সুনিতা পৌঁছে যায়। প্রদীপ, এ তুমি কি করছো? সুনিতা প্রদীপকে ওই ডাইনির সঙ্গে একসাথে শুয়ে থাকতে দেখে ফেলে। ও তক্ষুনি নিজের তাবিজটা প্রদীপের দিকে ছুঁড়ে দেয়, যে জন্য ওই ডাইনি পুড়ে যেতে লাগলো আর প্রদীপকে মুক্ত করে দিল। তারপর প্রদীপ আর সুনিতা দৌড়তে দৌড়তে গাড়ির দিকে চলে যায়, যেখানে তাদের ড্রাইভার গাড়ি স্টার্ট করে দেয়। শুরুতে তো গাড়ি স্টার্টই হচ্ছিল না, কিন্তু প্রার্থনা করার পরে গাড়ি স্টার্ট হয়ে গেল আর ওরা সবাই ওখান থেকে তাড়াতাড়ি কেটে পড়ল। যখন ওই এলাকাটা শেষ হলো, তখন প্রদীপ সুনিতাকে সব কিছু খুলে বলে, আর তারপর ওদের ড্রাইভার ওদেরকে বলল, সাহেব, এই জন্য আমি আপনাকে মানা করেছিলাম। আপনারা শহরের লোক, আপনারা এখানে সত্যি জানেন না, কিন্তু এখান থেকে যারা আসা যাওয়া করে আর যারা এখানে বসবাস করে এই কথাটা জানে যে এখানে কামুকতার ক্ষুধার্ত ডাইনি বসবাস করে, যেখানে সব পুরুষদেরকে সুন্দর কন্যা আর তাদের স্ত্রীর রূপে দেখা দেয় আর তাদের সঙ্গে নিজের ফুলসজ্জার রাত কাটায়, আর তারপর তাদেরকে মেরে এই মন্দিরের ছাদে এনে ঝুলিয়ে দেয়।
সবাই বলে এই ডাইনির ফুলসজ্জা অসম্পূর্ণ রয়ে গেছিল, যে কারণে এ আজও নিজের ফুলসজ্জা পুরো করতে চায়, কিন্তু আজ অবধি করতে পারেনি। এই জন্য এখান থেকে যারা পার হয় আজকেও তাদের উপর কড়া নজর রাখে।